হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুমুস ম্যাথ ওয়ার্ল্ড। আশা করছি সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল টেট বা সেন্ট্রাল টেটের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকে আমরা আলোচনা করব গণিত পেডাগজি থেকে প্রবলেমস অফ টিচিং টপিকটি নিয়ে। প্রবলেমস অফ টিচিং কথাটির মানে কি? একজন টিচার যখন স্টুডেন্টসদের পড়ায় তখন কোন কোন প্রবলেমসগুলো ফেস করতে হয় বা কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয়। তো সাধারণভাবে বাচ্চারা কি হয় যে গণিত নামটি শুনলেই আগের থেকেই ঘাবড়ে যায় বা তাদের মধ্যে একটা অ্যাংজাইটি বোধ কাজ করে। তো গণিতের সাথে বাচ্চাদের যে এই ভয়ের একটা সম্পর্ক রয়েছে, সেগুলোর মেইন কারণগুলো কি, কি রয়েছে সেগুলোই আজকে আমরা জানবো। গণিত শিক্ষাদানে অসুবিধার একটা মুখ্য কারণ হলো আলাদা আলাদা জায়গায় বিভিন্ন চিহ্নের ব্যবহার। গণিতে নানান জায়গায় নানান রকম চিহ্নের ব্যবহার দেখে বাচ্চারা ঘাবড়ে যায় এবং তারা ভেবে নেয় যে গণিত একটা অত্যন্ত কঠিন সাবজেক্ট এবং সেই কারণে তাদের মনে বিভিন্ন ভীতি জন্ম নেয়। আর একটা মুখ্য কারণ হলো স্ট্রাকচার অফ ম্যাথামেটিক্স। বিভিন্ন রকম ইকুয়েশনস, ইনইকুয়ালিটিস বা বিভিন্ন রকম ফাংশনস দেখে তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, তারা বিভিন্ন কনফিউশনে ভোগে। তারা ভাবে যে এই ইকুয়েশনগুলো সলভ করা তাদের পক্ষে অসম্ভব। তো এই ধরনের বিভিন্ন রকম কোশ্চেন তাদের মনে জায়গা করে নেয়। আর সবথেকে ইম্পোর্টেন্ট যে রিজনটা রয়েছে সেটা হলো ব্যাড টিচার অ্যান্ড ক্লাসরুম এক্সপেরিয়েন্স। অর্থাৎ ক্লাসরুমের এনভায়রনমেন্ট এবং টিচারের থেকে পাওয়া লার্নিং এক্সপেরিয়েন্স যদি ভালো না হয়, তাহলে সেটা কিন্তু বাচ্চাটির ক্যারিয়ার কোন দিকে যাবে তার উপর ভীষণভাবে প্রভাব ফেলে। যদি বাচ্চাটিকে ছোট থেকেই প্রপার গাইডেন্স দেওয়া না হয়, তাহলে বাচ্চাটির ভবিষ্যতে একটা ক্ষতিকর প্রভাব ফেলার খুবই সম্ভাবনা থেকে যায়। অর্থাৎ ক্লাসরুম এবং টিচারের সাথে একটি শিশুর ভবিষ্যৎ ওতপ্রোতভাবে জড়িত। তাহলে একটি শিশুর ভবিষ্যৎ সুন্দর করার জন্য আমাদের একটা গুড ক্লাসরুম এবং একটা প্রপার টিচার তাকে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এগুলোর সাথে আরো দুটি কারণ আছে যার ফলে গণিতে ডিফিকাল্টিজ গুলো দেখতে পাওয়া যায়। যেমন ১ নম্বর আছে ফোর্সড কারিকুলাম। মানে যে কারিকুলাম গুলো থাকে সেগুলি একটি বাচ্চার উপর জোর জবরদস্তি চাপিয়ে দেওয়া। মানে এইখানটায় একটু ফ্লেক্সিবল হওয়া উচিত। ফোর্সফুলি শিক্ষা দেওয়া থেকে বিরত থাকতে হবে। আরেকটি কারণ হলো আমাদের যে এক্সামিনেশন সিস্টেম আছে সেক্ষেত্রে বাচ্চার উপর আমরা ভীষণ প্রেশার ক্রিয়েট করে থাকি। তো এক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে যে এক্সামটা বাচ্চাদের জন্য যেন কোনো রকম বোঝা হয়ে না দাঁড়ায়। এরপর আমরা জানবো যে বাচ্চারা গণিত কিভাবে শেখে। প্রথমেই দেখো, শিশুরা অভিজ্ঞতা থেকে শেখে। আমরা কমবেশি সকলেই জানি যে একটা শিশু যখন ছোট থেকে বড় হয়, তার ডে টু ডে লাইফে তার বাড়ির পরিবেশে বা বাইরের পরিবেশে আশেপাশে যা কিছু ঘটে সেই সমস্ত কিছু থেকে কিছু না কিছু শিক্ষা অর্জন করে। তো এখানে ১ম যে পয়েন্টটা আছে সেখানে এটাই বলা হচ্ছে যে শিশুরা বিভিন্ন অভিজ্ঞতা থেকে শিক্ষা অর্জন করে। দ্বিতীয়ত দেখো, বাচ্চাদের শেখার নিজস্ব ক্ষমতা আছে। মানে বাচ্চারা কোনো একটা জিনিস থেকে যে শিক্ষা অর্জন করবে সেটার নিজস্ব ক্ষমতা আছে। তারা নিজে, নিজে অবজার্ভ করে বিভিন্ন জিনিস খেয়াল পর্যবেক্ষণ করে তারা নিজেরাই কিছু জ্ঞান শিক্ষা অর্জন করতে পারে। দ্বিতীয়ত দেখো, শিশুরা তাদের চারপাশে গণিত দেখে। এই কথাটির মানে হলো বাচ্চারা তাদের আশেপাশে গণিত সম্পর্কিত বিভিন্ন জিনিস দেখে এবং সেখান থেকেও শিক্ষা লাভ করে। ৪ নম্বরে বলেছে প্রত্যেকটি বাচ্চাই ইউনিক হয়, যেটা কিনা ইউনিভার্সাল ট্রুথ। তো আশা করি এই পর্যন্ত বোঝা গেল। এবার আমরা আরেকটি বিষয় সম্পর্কে জানব, সরল ক্রিয়াকলাপের কৌশল বা স্ট্র্যাটেজিস অফ সিম্পল অপারেশনস। তো এখানে ক্ষতিপূরণ বা কম্পেনসেশন জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে। গণিতে ক্ষতিপূরণ হলো যোগ বিয়োগ গুণ বা ভাগের সমস্যাকে এমন একটি সমস্যায় রূপান্তরিত করার প্রক্রিয়া যা মানসিকভাবে আরো সহজে গণনা করা যায়। মানে এখানে ব্যাপারটা হচ্ছে, যখনই আমাদের কোনো ক্যালকুলেশন কমপ্লেক্স মনে হয় তখন সেটাকে সিম্পল আকারে ভেঙে সমাধান করাটাই হলো কম্পেনসেশন বা ক্ষতিপূরণ। একটা উদাহরণ দেখলে আমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে যে 42 প্লাস 38 ইকুয়াল টু 40 প্লাস 2 প্লাস 40 মাইনাস 2। তো এখানে কি করেছে, 42 কে 40 প্লাস 2 লিখেছে এবং 38 কে 40 মাইনাস 2 লিখেছে। লেখাই যায়। এবং ডান দিকের পার্টটায় আমরা যদি খেয়াল করি দেখতে পাবো প্লাস 2 এবং মাইনাস 2 কেটে যাচ্ছে। তাহলে কি হলো, সহজেই আমরা সমাধানটা পেয়ে গেলাম। তো এক্ষেত্রে ক্যালকুলেশনটাকে আমরা জটিল থেকে সহজ আকারে নিয়ে আসার জন্য যে স্ট্র্যাটেজিসটা অ্যাপ্লাই করলাম সেটাই হচ্ছে কম্পেনসেশন। বোঝা গেল? এবার আমরা জানবো রিগ্রুপিং বা পুনঃগোষ্ঠীকরণ জিনিসটা কি। পুনঃগোষ্ঠীকরণ বা রিগ্রুপিং হলো একটি সংখ্যার স্থান মান কলামের মধ্যে মান বিনিময়ের প্রক্রিয়া। সহজভাবে ব্যাখ্যা করলে পুনঃগোষ্ঠীকরণ হলো এক স্থান মান কলাম থেকে অন্য স্থানে অঙ্ক স্থানান্তর করা। ফর এক্সাম্পল, 59 এবং 23, ২ অঙ্ক বিশিষ্ট এই সংখ্যা দুটিকে আমরা যদি যোগ করতে চাই তাহলে আমরা কি করব? ৯ আর ৩ যোগ করে আমরা যে ১২ পাই সেটার ২ লিখি এবং ১ ক্যারি করি। এবং নেক্সট স্টেপে ৫ এবং ২ যোগ করে ৭ পাই। সেই ৭ এর সাথে ১ ক্যারি যে করেছিলাম সেটা যোগ করে আমরা ৮ লিখি। তো এই ক্যারি নেওয়ার যে ব্যাপারটা সেটাই আসলে রিগ্রুপিং এর মধ্যে চলে যাচ্ছে। তো আই হোপ এই পর্যন্ত কারো কোনো রকম সমস্যা নেই। এবার আমরা লাস্ট একটা থিওরিটিক্যাল পার্ট নিয়ে আলোচনা করব এবং তারপরেই কিছু কোশ্চেন আনসার দেখব। বিষয়টা হচ্ছে রিলেশনাল ভার্সেস ইন্সট্রুমেন্টাল আন্ডারস্ট্যান্ডিং। তো এখানে কোশ্চেন হলো রিলেশনাল
এবং ইন্সট্রুমেন্টাল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে কোনটা বেস্ট। তো আমরা যদি এই দুটোকে কম্পেয়ার করি তাহলে দেখব ইন্সট্রুমেন্টাল যেটা আছে সেক্ষেত্রে আমরা বাচ্চাদের মনে রাখাই, মানে রিমেম্বারিং ব্যাপারটা চলে আসছে, যেটা কিনা একটা নেগেটিভ পয়েন্ট। ফর এক্সাম্পল 1/2 ডিভাইডেড বাই 1/4, এখানে আমরা বাচ্চাদের ক্যালকুলেশনটা কিভাবে করতে শেখাই যে 1/2 লেখার পর ভাগ চিহ্নটাকে আমরা পরিবর্তিত করে গুণ চিহ্ন লিখবো এবং পরের যে ভগ্নাংশ আছে 1/4 সেটাকে আমরা উল্টে দিয়ে 4/1 লিখবো। তারপরে উপরে উপরে গুণ করব এবং নিচে নিচে গুণ করব, মানে 4 একে 4 ডিভাইডেড বাই 2 একে 2, সেটা আমরা ক্যালকুলেশন করে পেলাম 2। এটাই অ্যান্সার। তো এভাবে আমরা বাচ্চাদের সোজাসুজি মনে রাখার পরামর্শ দিই। কিন্তু রিলেশনালে আমরা সেটার সঠিক কারণ ব্যাখ্যা করি। যে 1/2 কে আমরা 1/4 দিয়ে ভাগ করে যে 2 পেলাম সেটা আসলে কিভাবে পেলাম? কেন ভাগ চিহ্নকে পরিবর্তন করে আমরা গুণ চিহ্ন লিখলাম এবং কেনই বা আমরা পরের ভগ্নাংশের লব-হরকে উল্টে দিলাম? তো এই সমস্ত কোয়েশ্চেনের আনসার আমরা রিলেশনাল আন্ডারস্ট্যান্ডিং এ দিয়ে থাকি। এবার আমরা কিছু এমসিকিউ কোশ্চেন আনসার দেখব। তো প্রথমে দেখো, একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে ডিসক্যালকুলিয়া সম্পর্কে নিচের কোনটি সঠিক বিবৃতি? তো এখানে 4টি অপশনই তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে। আমি আনসারটা তোমাদের বলে দিচ্ছি। এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, একটি গাণিতিক গণনা সম্পাদন এবং গাণিতিক প্রক্রিয়ার ধাপগুলি অনুসরণ করতে অসুবিধার দিকে পরিচালিত করে। তো এই ডিসক্যালকুলিয়ার যে অর্থ অপশন নাম্বার এ তে খুব ভালোভাবে বলা আছে। এটা তোমরা মনে রেখে দেবে। এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ডিসক্যালকুলিয়া সম্পর্কিত কোশ্চেন কিন্তু পরীক্ষায় সচরাচরই এসে থাকে। এবার 2 নম্বর কোশ্চেনটা যদি খেয়াল করি আমরা দেখব, একজন শিক্ষক শিশুদের সূর্যোদয়ের 5 দিনের পর সময়ের তারতম্য সম্পর্কে বলতে বলেন। এই কাজটি শিক্ষকের প্রচেষ্টাকে কোন দিকে প্রতিফলিত করে? তো অপশনগুলো দেখো, আন্তঃবিষয়ক পদ্ধতির প্রবর্তন, নাকি বাস্তব জীবনের ঘটনাগুলিকে গাণিতিক ধারণার জ্ঞানের সাথে সম্পর্কিত করা, শিশুদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি করা, নাকি গাণিতিক ভাষা বিকাশ করা? তো এখানে যেহেতু সূর্যোদয়ের ব্যাপারটা লক্ষ্য করার একটা ব্যাপার চলে আসছে, তো সেক্ষেত্রে বাস্তব জীবনটা অবশ্যই এটার সাথে সম্পর্কিত। তো এখানে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক আনসার। পরের প্রশ্নটি রয়েছে, গণিত বিষয় পড়ানোর সময় একজন গণিত শিক্ষক কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন? অপশন নাম্বার এ দেখো, যদিও পাঠ্যক্রমের ক্ষেত্রে গণিত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিছু শিক্ষার্থী এটিকে একটি অরুচিকর বিষয় বলে মনে করে। অপশন নাম্বার বি, গণিত এমন একটি বিষয় যার জন্য প্রচুর প্রস্তুতির প্রয়োজন হয়, যার অভাবে ব্যর্থতা হতে পারে। অপশন নাম্বার সি, এ এবং বি উভয়ই। অপশন নাম্বার ডি, এর কোনোটিই নয়। তো এক্ষেত্রে অপশন নাম্বার এ এবং অপশন নাম্বার বি দুটোই কিন্তু সঠিক। তো এখানে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক আনসার। এবার একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে যে গণিত শেখানোর সমস্যাটি কি? অপশন নাম্বার এ তে রয়েছে শ্রেণীর বিশাল শক্তি, বি তে শিক্ষকের মনোভাব, যেটা খুবই ভাইটাল একটা ব্যাপার, সি তে রয়েছে শিক্ষকের অর্থনৈতিক পটভূমি, না এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এবং শেষে রয়েছে গণিতের বিশাল পাঠ্যক্রম। অনেকেই কিন্তু এই শেষের অপশনটিকে সঠিক আনসার হিসেবে ভাবতে পারে, কিন্তু শিক্ষকের মনোভাব সবথেকে বেশি একটা ভাইটাল ব্যাপার। তো অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক আনসার। আজকের শেষ প্রশ্নটি আমরা দেখব, নিম্নলিখিত সকল কারণে গাণিতিক শিক্ষার অক্ষমতা দেখা দিতে পারে। মানে প্রশ্নটা একটু ভুল আছে, যেখানে বলতে যাচ্ছে নিচের যে কারণগুলো আছে অপশন নাম্বার এ বি সি এবং ডি তে, সেগুলোর মধ্যে কোনটা ব্যতীত বাকি 3টি কারণে গাণিতিক শিক্ষার অক্ষমতা দেখা দিতে পারে? যেটা ব্যতীত সেটাই আনসার হয়ে যাবে। তো আমরা দেখব, মস্তিষ্কের কর্মহীনতা, মানসিক ব্যাঘাত, আচরণগত ব্যাঘাত, নাকি সাংস্কৃতিক কারণ। তো অবশ্যই সাংস্কৃতিক কারণ বাদ দিয়ে বাকি 3টি কারণে গাণিতিক শিক্ষার অক্ষমতা দেখা দিতে পারে। তো এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, সাংস্কৃতিক কারণ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাস খুব শীঘ্রই আসছে। থ্যাংক ইউ এভরিওয়ান।